সুপ্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই বর্ণমালা, আমাদের সঙ্গীত, আমাদের চিত্রকলা, আমাদের ভাষা, আমাদের অক্ষর রক্তে ধোয়া। শুধু দর্শক, শুধু সাধারণ মানুষ না, একজন সৃষ্টিশীল মানুষ এই স্বপ্নই দেখেন এবং এই স্বপ্নের সঙ্গে যুক্ত আমাদের দেশের অসংখ্য শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবীরা। আজকে আমাদের যিনি অতিথি, তিনি একাধারে একজন অসাধারণ নজরুল সঙ্গীত শিল্পী, একজন ছড়া শিল্পী, কখনো কখনো গদ্যও লেখেন পত্রপত্রিকায়, এবং সবচেয়ে বড় একটি ঐতিহ্যবাহী পরিবারের একজন মানুষ তিনি। তার পিতা আমরা একজন কবি ছিলেন এবং নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা। আমাদের সঙ্গে আছেন ইয়াসমিন মুশতারি। কেমন আছেন ইয়াসমিন মুশতারি? ভালো আছি। এই মুহূর্তে আপনার পিতা তালিম ভাইয়ের কথা খুব মনে পড়ছে। তালিম হোসেন, তিনি কবি ছিলেন। আমার একবার মাত্র তার সঙ্গে দেখা হয়েছিল, আপনাদের বাসায় গিয়েছিলাম। তিনি আমাকে খুব আদর করেছিলেন, চা খাইয়েছিলেন। এবং আপনার মা মাফরুহা চৌধুরী, তার সঙ্গে আমার অনেকবার দেখা হচ্ছে দৈনিক বাংলায়। তিনি দৈনিক বাংলায় চাকরি করতেন, তিনি একজন ভালো গল্প লেখক ছিলেন। আপনার বোন শবনম মুশতারি, আপনার বোন পারভিন মুশতারি, এদের সবার সঙ্গে আমার পরিচয় আছে। এখন এই সময়ের একজন অসাধারণ সঙ্গীত শিল্পী হিসাবে আপনার সমাজে একটা নাম আমরা শুনতে পাই, কিন্তু আপনি এত ভালো ছড়া লেখেন, আপনার ছড়ার বই আমি পড়ি, ছড়াটা সেভাবে ছড়াচ্ছে না কেন? আমার ছড়া আসলে ছোটবেলা থেকে মুখে মুখে খুব কেন যেন বাবা মার একটা ছিল যে দুজনেই তো লেখালেখির মানুষ। আব্বার খুব বলতে যে ভীষণ ছড়ার যে বোধ, আব্বার মুখে মুখে কথা বলতেন সবসময় আমাদের সাথে, সাধারণ কথাও ছড়ায় বলতেন। ওইটাই জানি না রক্তে আমি পেয়েছি কিনা, আমারও কিন্তু প্রায় আসতে। তো আব্বা বলতেন যে তুমি ছড়া লিখো তো মা, এরকম বলতেন। তো ওই যে একটা মনের মধ্যে ঢুকলো যে হয়তো এটা তো বাবা একজন বিজ্ঞ, একজন ধীমান মানুষ, উনি এমনি এমনি বলেননি। এবং আমার আসেও সেই থেকে আমি লিখেছিলাম। এবং আমার চাচা ছিলেন একমাত্র আব্বার ভাই, একটি মাত্র ভাই। সেই চাচা অসম্ভব গুণী একজন মানুষ, প্রচুর পড়াশোনা করতেন সব বিষয়ে। হ্যাঁ, রবীন্দ্রনাথের সমগ্র, নজরুল সমগ্র এবং যাবতীয় দেশি বিদেশি সব তার জ্ঞানে ভাণ্ডারে। চাচার আমি নেওটা ছিলাম, চাচার সাথে সাথে থাকতাম। চাচা বললো যে ছড়া তুমি লিখবেই না, তাহলে আসো যৌথ উদ্যোগে একটা বের করে। তখন আমার এত ভাল লাগলো, চাচাকে আমি বাবার মতোই আমি ভালোবাসতাম, উনি আমাকে এরকম। তো আমি তখন কিছু ছড়া লিখলাম, রীতিমতন একটা আদেশ, তুমি ছটা লেখো, আমি ছটা লিখবো, প্রতিযোগিতা। তো লিখলাম, সত্যি সত্যি আমাদের বেরিয়ে গেল একটা ছড়ার বই। আমাদের উচিত ছিল একজন সঙ্গীত শিল্পীর কথার সঙ্গে শুরুতেই গানের কোনো দুটি লাইন শোনা, কিন্তু আমি তো শুনবো না, আমি শুরুতেই শুনবো ছড়া। আচ্ছা, আমি বইটা নিয়ে এসেছি যেহেতু অনেকদিন পরে। বইটার নামটা একটু এটা ছিল আমার চাচার সাথে যেটা যৌথ ছিল, সেটা ছিল সব বয়সীর ছড়া। সব বয়সীর ছড়া। যেহেতু উনি একজন বয়স্ক মানুষ, উনি ওইরকম লিখেছিলেন, একটু আমিও ছড়া বাচ্চাদের মতো উনিও মিশিয়ে, তো সবার হাতে নিতে পারে সবাই, এরকম ছিল ওটা, একটা বই আকারে। আর এটা একটু পাতলা ধরনের। কিন্তু পরবর্তীকালে আমার সাথে দেখা হলো, আমার খুব গান পছন্দ করতেন আলী ইমাম, শ্রদ্ধেয় আমাদের আলী ইমাম চাচা। উনি বললেন যে ইয়াসমিন তুমি ছড়ার বই আর একটা কেন বের করছো না? তারপরে ওনার সাথে থেকে আমার ছড়া তোমার পড়া। আবার ভালোবাসি আমি তারে কবি নজরুল, গেয়ে যাই তারি গান করে কত ভুল। ভুল হচ্ছে, সব সময় ভুল হচ্ছে, খুঁতখুত থেকেই যায় গান গেয়ে। আচ্ছা, সব গান তার যেন তরতাজা ফুল, সুর তাল লয় মিলে কাব্য অতুল। বাহ! বলেছেন কবি আর কি, বলেছেন রেখে গেও সুরটাকে মূল, কালোয়াতি যত পারো করব কবুল। শুনেছি দেননি তিনি গদ বাঁধা রুল, তাই গাই খুশি মনে হয়ে মশগুল। বাহ, অসাধারণ। এই কথাটা আমি একটা মেসেজ দিয়েছি যে সবসময় নজরুলের গান নিয়ে একটি কথা ওঠে যে নজরুলের গানের মধ্যে এটা করা যাবে কি ওটা করা যাবে। আপনার আব্বা আপনার কোন গানটা সবসময় শুনতে চাইতেন? আব্বা তো ভারী গানই শুনতেন। আমি ছোটবেলায় সব ভারী রেকর্ড ছেড়ে বলতো যে গাও তো, এটা তুলে শোনাও,
সব পাকা পাকা গান গাইতাম ছোটবেলায়। সেই পাকা গানের দুটো হ্যাঁ, জানি যে আপনি ছাড়বেন না। দূর বেনু কুঞ্জে, দূর বেনু কুঞ্জে বাজে মুরলি মোহ মোহ, দূর বেনু কুঞ্জে। খুব সুন্দর গানটা, খেয়াল ঢং, এর মধ্যে অনেক আর কিছু। ওই যে ওই গানটা গধূলি সন্ধ্যা গধূলি, এখনই শোনাতে হবে? হ্যাঁ, শুনি না। সত্যেন ঘোষালের রেকর্ড, তখন নজরুল একাডেমিতে তুমুল রেকর্ডের জন্য বাজিয়ে স্বরলিপি করা হতো, তো বাজতো, তো ওইটা ওই বাজতে বাজতে আমার কানে ওটা হয়ে গেছে টেপ রেকর্ডার। আমি ছিলাম একজন। তো উনি যেভাবে গাইতেন, সন্ধ্যা গোধূলি লাগনে কে সন্ধ্যা গোধূলি লাগনে কে রাঙিয়া উঠিলে কারে দেখে, রাঙিয়া উঠিলে কারে দেখে, সন্ধ্যা গোধূলি লাগনে কে। দুর্দান্ত, খালি গলাতে আসলে কোনো যন্ত্র লাগে না। বৈঠকি আসলে আসরের তো একটা জিনিস সবসময় অনেকে জিজ্ঞেস করে, যেহেতু আমি নজরুল নিয়ে কাজ করি, শবনম মুস্তারি আপা কেমন আছেন, কোথায় আছেন? আর শবনম মুস্তারি যেমন লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, এই গানটা শবনম মুস্তারি ছাড়া আর কারো কণ্ঠে কেউ এখনো পর্যন্ত সবাই বলে ওই গানটা শবনম মুস্তারি গাইলে খুব ভালো। তো একমাত্র এই গানটা, একটা গান কিভাবে একটা শিল্পীর মানে পরিচিত করে তোলে এবং সবার কাছে জনপ্রিয় করে তোলে। তো আপনার কি কখনো মনে হয় না যে আপার এই গানটাকে আমি, আপা তো এখন গাইছেন না, তার গানটাকে আমি আবার একটু সামনে নিই? হ্যাঁ, আসলে আমার বলতে হয় না, কোথাও মঞ্চে উঠলে আজকাল বহুদিন হলো উত্তরাধিকার সূত্রে গাইতেই হয়। সবাই বলে যে আপনার মুখে শুনবো, তাও তো শবনম মুস্তারির একটা আভাস পাওয়া যাবে। আমিও আপ্রাণ চেষ্টা করি আপার মতো হবে না, তবুও তো বোনের একটা ভয়েসের সাথে মিল, ওরা খুশি হয়। শুনুন একটু দুটো লাইন না, আবার এটা আবার অনেক কথা শুনবো। লাইলে তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, প্রিয়তম এত দিনে বিরহে, নিশি বুঝে ভোর হলো, মজনু গো আঁখি খোলো। দুর্দান্ত, এইভাবে আরেকদিন বসে শোনাবো। না, সেটা তো নিশ্চয়ই দর্শকরা, কিন্তু আজকে একটু জাস্ট আমরা একটা আবহ নিলাম। আপনি কখনো নিজে গান লিখেছেন কিনা এবং সেই গানে নিজে সুর করেছেন কিনা, আধুনিক সময়ের কোনো গান, যেহেতু আপনি ছন্দ জানেন, সেই সব কথা শুনবো। একটু ঘুরে আসি বিরতি থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত সঙ্গীত শিল্পী, ছড়া শিল্পী ইয়াসমিন মুস্তারি। যে প্রশ্নটি করেছি তার উত্তর শুনবো ফিরে এসে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুধী দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন শিল্পী ইয়াসমিন মুস্তারি। আবারও যাচ্ছি তার কাছে, যে প্রশ্নটি করেছিলাম, ছন্দ জানেন, ছড়া লেখেন, কখনো গান লিখেছেন কিনা এবং সেই গানে সুর করেছেন কিনা? মিস্টার আনিল ভাই, আপনি অবাক হবেন যে আমার
অদ্ভুতভাবে হয়তো রাতে ঘুমাচ্ছি, এত সুন্দর সুর আসে বা এত সুন্দর লাইন আসে যে উঠে পড়ি, উঠে লিখে ফেলি, অথবা হারমোনিয়ামটা নিয়ে বসে যাই অত রাত্রেও, যেন ভুলে না যাই, রেকর্ড করে রাখি। কিন্তু এইভাবে কিছু হয়েছে, এটা অনেকে অবাক হবে যে তাহলে কোথায় ওগুলো। হ্যাঁ, জমছে একটু একটু করে। আমি কখনো শোনাবো নিশ্চয়ই, এখন কি দুটো লাইন শোনা যাবে না? না, এখন শোনাবো না, যেহেতু আমার ওটা একেবারেই নিজের জিনিস, এদিক ওদিক হলে হবে না। হ্যাঁ, অবশ্যই কোনো নিজের প্রোগ্রামে অথবা লাইভ অনুষ্ঠানে বলে কয়ে জিনিসটাকে দাঁড় করা। একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন যে গত 16 বছরে কিংবা মানে আমাদের দেশে এক একটা শাসক রাষ্ট্রের পরিবর্তিত হয়, তখন যারা এই নিভৃতচারী শিল্পী যারা ভালো গান করছে তারা সবসময় কিন্তু অবহেলিত হয় এবং নানা তকমা দিয়ে, রাজনৈতিক তকমা দিয়ে তাদেরকে অবহেলার শিকার করে তোলা হয়। গত 16 বছর ধরে তা হয়েছে। মানে যে শিল্পীর যা পাওয়া উচিত তা তারা পাননি। শিল্পীদের মধ্যে বিভাজন থাকা কি উচিত? আমার একটা খুব ভালো প্রশ্ন। আমার এটা অহরহ এটা মনে হয় এবং খুব খারাপ লাগে যে আমাদের বাংলাদেশটা অনেক কষ্টে স্বাধীন করে পাওয়া, সেখানে কেন এইগুলো হবে? এটা তো আমরাই নিজেরাই আমাদের নিজেদেরকে সম্মান নিজেরা না দিলে তো হবে না। কিন্তু দলমত ভেদে অন্তত সাংস্কৃতিক কোনো বিষয়ে কে নিয়ে ভাবা এসব উচিত না আমার মনে হয়। দলবাজিটা দরকার না, কেন? গানের মধ্যে এখন যদি শিল্পীরা যদি নিজেরা যদি কোনো দল করে কাউকে ল্যাং মারতে চায় তাহলে সেটা কিছু করার নাই। সেটা হলে সে কি কোনো শিল্পী যে আরেকজনকে ল্যাং মেরে? না না, এটা তো হতেই পারে না। শিল্পীর চরিত্র লক্ষণ হতে পারে। আপনার কি মনে হয় আমি এই ধরনের মানুষ? কখনো তা মনে হয়? তাহলে এরকম আমি তো নিজেকে সার্টিফাই করি 100 বার। আবার বলছি, এই বয়সে এসে আমি স্পষ্টভাষী হবই। কেন যে আমার মনে হয় যে অনেক বিনয় করেছি, এখন সত্যি কথা বলবার সময়। যেহেতু আমি মনে করি যে স্পষ্ট করেই বলছি যে কেউ রাগ হোক, কিন্তু আমার মতো স্যাম্পল হোক না কিছু। 21শে পদক, স্বাধীনতা পদক কিংবা একজন শিল্পীর নজরুল ইনস্টিটিউট পদকের কত টাকা মূল্যমান হওয়া উচিত বলে আপনি মনে করেন? অঙ্কটা নির্ধারণ করবেন তারাই। তবে অনুরোধ থাকবে যে একজন শিল্পীকে মর্যাদাপূর্ণ একটি অঙ্কের টাকা দেওয়া, যেটা নাকি শিল্পীও থাকবে, ভীষণ আপ্লুত থাকবে, যাকে বলে সম্মান পেলে শিল্পীরা কেমন হয় সেই জায়গাটা ভাবতে হবে। সেইভাবে নির্ধারণ, মন খারাপ করা বা অপমানিত হওয়া সেই চেকটা নিয়ে এরকম না হলেই হলো। সঙ্গীত শিল্পী না হতেন, মানে এরকম ডিভোটেড সঙ্গীত শিল্পী, তাহলে আপনি কি হতেন? কোনো স্বপ্ন ছিল না এরকম? না, আমার মনে হয় আলটিমেটলি আমি লেখালেখিতে চলে যেতাম, কবি। যাই হোক একটা কিছু পাওয়া গেল একজন কবি। আমার বাবা মায়ের হাত রক্ত, তাদের হাতে এত লেখা, এত বেশি। আমাদেরও লিখতে গেলে মনে হয় যে সত্যি এর মতো বের হচ্ছে লেখা, এরকম হয়। তখন খুব মনে হয় সৃষ্টিকর্তার কাছে অপরাধী মনে হয় যে এত ভিতর থেকে আসে অথচ আমি করছি না। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, আমি গাইতে পারি না। যদিও নজরুল সঙ্গীত শুনি জীবনব্যাপী, 40 বছর ধরে সকাল বিকাল খালি নজরুল সঙ্গীত শুনেছি, কিন্তু আমি ওই রকম শিল্পী না। তো এই গানটা আমি জানি যে এই গানটা আপনি মাঝে মাঝে করেন, আপনার তারুণ্যেও আপনি, মানে আপনি যখন অনেক তরুণ ছিলেন তখন আপনি করতেন, এখনো করেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, দু একটা লাইন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আরেকদিন বেশি করে শোনাবো। না, এটুকুতেই চলবে। আচ্ছা, যদি এরকম অপশন দেয়া হতো যে আপনি
কোনো বড় ইউরোপের কোনো দেশে, আমেরিকাতে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি এত বড় শিল্পী, সেখানে আপনার সব ব্যবস্থা করা হবে, আর বাংলাদেশে আপনি কোনদিন আসতে পারবেন না, আপনাকে ওখানেই থাকতে হবে, আপনি কি সে অপশন মেনে নিতেন? না 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 না, আমি দেশপ্রেমী ভীষণ। দেশপ্রেম বলতে ওইটা, দেশের মাটিতে থাকবো। অনেকবার অনেকভাবে আমার পারিবারিক সুবাদে হাজব্যান্ডের কারণে বাইরে যেতে সেটেল হওয়ার কথা হয়েছিল। তারপরে বাইরে গেলে তো অনেক সময় মনে হয় যে অনেকেই আছে আত্মীয় স্বজন নিজেদের থাকার কথা ওঠে। হ্যাঁ, এক সময় হলো না যে কি যেন করতে হয় সেটা করে টোরে সবাই চলে গেল, আমি এসবের মধ্যে দূরে ছিলাম। হ্যাঁ, কখনোই না। কেন জানি শিল্পী লেখক কোন দেশ, আমাদের দেশে যাই থাক, দুষ্টুমি করে বলি, ধুলা বালি মশা মাছি যাই থাক, এটাই নিজের দেশের চেয়ে বড় তো কিছু নাই। অনেক অনেক। এত যে মাঝে মাঝে নিরাপত্তাহীনতায় ভুগি, তারপরেও মনে হয় যে আমার দেশ। আচ্ছা, যারা এই প্রজন্মের গান গাইছে, যারা আপনার গান শুনছে, সেই সব দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা বলেন, তারপরে আমি একটা কথা বলবো। প্রথমেই দোয়া চাই যেন শেষ জীবন পর্যন্ত কণ্ঠটা আমার ভালো থাকে, গান গাইতে পারি। সে যেই গান, আমি কিন্তু সব রকমই গাই, তো নজরুলটা বিশেষ করে ভালোবাসার জায়গা। আর দর্শক শ্রোতা সবসময় নজরুলের গান কোথাও যদি গন্ধ পান, আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভালো মন্দ যাই হোক, আপনারা জোর করে দৌড়ে গিয়ে ভিড় করে গান শুনবেন। এখন যাওয়ার আগে আর দুটো লাইন, আবার কি দুটো লাইন? তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। শুধু দর্শক, আজকে অক্ষরের গল্প অনুষ্ঠানে আমাদের অতিথি অসাধারণ একজন দুর্দান্ত শিল্পী ইয়াসমিন মুস্তারি, গান ছাড়ার কিছুই বোঝে না। আমি শ্রদ্ধা জানাচ্ছি শবনম মুস্তারির প্রতি, পারভিন মুস্তারির প্রতি, পরিবারটারই প্রতি। আজকে যে ইয়াসমিন মুস্তারি আমাদের সঙ্গে এসে ছড়া শোনালেন, গান শোনাচ্ছেন, এটা কিন্তু আমরা খুবই আনন্দিত। এই এখনকার তরুণ প্রজন্মের শিল্পীদের সঙ্গে এভাবে কথা বলে আনন্দ পাওয়াটা কঠিন, কারণ তারা এত ব্যস্ত, তাদের প্রযুক্তির সঙ্গে এতটা তারা যুক্ত হয়ে গেছে, ইউটিউব এই সব। কিন্তু গান কিন্তু শুধু প্রযুক্তি নির্ভরতা দেবে না আমাদের, গান কিন্তু হৃদয়ের ব্যাপার, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রিয় দর্শক, ইয়াসমিন মুস্তারিকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন RTV আয়োজিত অক্ষরের গল্পের অনুষ্ঠানে, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। ইয়াসমিন মুস্তারির প্রিয় গানের দুটি লাইন শুনতে শুনতে আমরা বিদায় নেব। পড়েছি মোগলের হাতে, গান গেতেই হবে সাথে। আচ্ছা, আর টিভিকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে এত সম্মানজনক একটি অনুষ্ঠানে ডাকবার জন্যে। ফাগুন রাতের গজল, ফুলের নেশায় আগুন জ্বালায় জ্বলিতে আসে। ফাগুন রাতের ফুলের নেশায় আগুন জ্বালায় জ্বলিতে আসে। যে দীপ শিখায় পুড়িয়া মরে, যে দীপ শিখায় পুড়িয়া মরে, পতঙ্গ ঘরে তাহারি পাশে। ফাগুন রাতের ফুলের নেশায় আগুন জ্বালায় জ্বলিতে আসে। ফাগুন রাতের ফুলের নেশায় আগুন জ্বালায়, আগুন জ্বালায়, আগুন জ্বালায় জ্বলিতে আসে।